আজকে নাউনের 12 নম্বর কনসেপ্ট থেকে আলোচনা করব। এটাও পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেনটা। আর এটা শুধু যে এসএসসিতে এসছে তা নয়, পিএসসিরও বিভিন্ন পরীক্ষায় ওয়েজেস এই কোশ্চেনটা তোমরা কেউ না কেউ দেখেই থাকবে। তো খেয়াল করে দেখো, আমরা কম্পিটিটিভের জন্য জানবো যে শব্দটা হচ্ছে ওয়েজ, নয় ওয়েজেস। ঠিক আছে? তার মানে কি ওয়েজ কখনো হয় না? হয়। পার ডে ওয়েজ হলে আমরা ডেইলি ওয়েজ ওয়ার্কার ইত্যাদি বলে থাকি, কিন্তু কম্পিটিটিভের জন্য আমার দরকার হচ্ছে ওয়েজেস শব্দটা। এই ওয়েজেস শব্দটার দুটো মানে হতে পারে। এক হচ্ছে ইনকাম, আরেকটা হচ্ছে আউটকাম। ইনকাম মানে স্যালারি, এটা হতে পারে। আউটকাম মানে কি? আউটপুট, রেজাল্ট, আমরা অল্টারনেটিভ রেজাল্ট লিখতে পারি, এটা হতে পারে। তো ওয়েজেস শব্দটার মানে যখন স্যালারি বা ইনকাম, তখন এটা সবসময় প্লুরাল। মানে তখন তুমি ওয়েজেসের সাথে আর ব্যবহার করবে, ইজ নয়। হ্যাভ ব্যবহার করবে, হ্যাজ নয়। ওয়্যার ব্যবহার করবে, ওয়াজ নয়। কিন্তু যখন ওয়েজেস শব্দটার মানে তোমার রেজাল্ট অথবা আউটপুট অথবা আউটকাম এইটা বোঝাবে, তখন কিন্তু ওয়েজেসের সাথে যে ভার্বটা ব্যবহার করব সেটা সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। নট নেসেসারি সেটা সিঙ্গুলার হবে বা প্লুরাল হবে। কোনো ক্ষেত্রে সিঙ্গুলার হবে, কোনো ক্ষেত্রে প্লুরাল হবে। তো চলো দেখে নিই, এখানে যে দুটো বা তিনটে সেন্টেন্স রয়েছে সেখানে ওয়েজেসের পর আমরা ইজ লিখব নাকি আর লিখব, পুরোটাই ডিপেন্ড করবে তার মিনিংয়ের ওপর। সবার আগে দেখো, দ্য ওয়েজেস অফ সিন ইজ অবলিক আর ডেথ। তাহলে এখানে ওয়েজেস শব্দটা স্যালারি অর্থে কিন্তু ব্যবহৃত হয়নি, কারণ স্যালারি হলে আমার সুবিধা ছিল, আমি আরই লিখে দিতাম। সমস্যা হচ্ছে এখানে তোমার বোঝাচ্ছে রেজাল্ট, মানে পাপের পরিণতি হচ্ছে মৃত্যু। সেদিক থেকে তুমি যদি বিচার করো, তাহলে এটা যদি রেজাল্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে ইজ বা আর দুটোই হতে পারে। কিন্তু দুটোই তো আর হবে না, যে কোনো একটাকে আমার লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সে কোনটা লিখব? আমাকে যদি বুঝতে হয় ওয়েজেস এটা সিঙ্গুলার না প্লুরাল বা আনকাউন্টেবল যাই বলো না কেন, এটা ডিপেন্ড করবে তার কমপ্লিমেন্টের ভ্যালুর ওপর। এখানে ওয়েজেস বলতে শুধুমাত্র কি বোঝাচ্ছে? ডেথ, পরিণতি একটা। তো এখানে আমরা ব্যবহার করব ইজ। কি ব্যবহার করব? ইজ। আর ব্যবহৃত হবে না। এখানে যদি পাপের পরিণতি মৃত্যু ছাড়া অন্য কিছু হতো, মানে এরকম হতো যে পাপ করেছিস, মরবি তো মরবি, পরজন্মে কুকুর হয়ে জন্মাবি, তার মানে ডেথ অ্যান্ড রিকার্নেশন অ্যাজ আ ডগ, এরকম কিছু যদি থাকতো, তখন কিন্তু আমাকে আর ব্যবহার করতে হতো, তখন ইজ ব্যবহার করব না। পরের কোশ্চেন, দ্য ওয়েজেস পেইড টু দ্য লেবারার্স ইন ইন্ডিয়া ইজ অবলিক আর নট এনাফ ফর দেম। এখানে চোখ বুঝে তুমি আর লিখবে। কেন? কারণ এখানে ওয়েজেসের মানে হচ্ছে স্যালারি অথবা ইনকাম। তার মানে চেক করতে হবে যখন ওয়েজেস শব্দটার মানে হচ্ছে আউটপুট অথবা রেজাল্ট, তখন দেখতে হবে রেজাল্ট একটা না দুটো। অধিকাংশ ক্ষেত্রে তোমার এই সেন্টেন্সটাই দেবে, ওয়েজেস অফ সিন ইজ ডেথ। এটা একটা প্রভার্বের মতো হয়ে গেছে। আরেকটা কোশ্চেন একই ধরনের, সেটা কি? সেটা হচ্ছে মিনস। এই মিনস শব্দটারও দুভাবে প্রয়োগ রয়েছে। এই যে মিনস, এটার একটা মানে তোমার ইনকাম, আরেকটা মানে হচ্ছে মিডিয়াম। যখন ইনকাম হবে অলওয়েজ প্লুরাল, যখন মিডিয়াম হবে সিঙ্গুলার বা প্লুরাল, দু ধরনের ভার্বই নিতে পারে। মিডিয়াম একটা না একাধিক তার উপর ডিপেন্ড করবে। বলছে সেভারেল মিনস অফ ট্রান্সপোর্ট, ডেফিনেটলি আর হবে, কারণ এখানে মিনস একটা নয় অনেকগুলো, মেনি বা সেভারেল। বলছে দ্য ফাস্টেস্ট মিনস অফ কমিউনিকেশন ইজ অবলিক আর ইন্টারনেট। এখানে মিনস কটা? সেভারেল, নাকি এখানে মিনস বলতে শুধু ইন্টারনেটের কথা বলা হয়েছে? স্বাভাবিকভাবে এখানে ইন্টারনেটের কথা বলা হয়েছে, তাই উত্তর হবে ইজ। এখানে কিন্তু আমরা মিনসের পরে ইজ লিখছি, কারণ এখানে মিনস কেবলমাত্র ইন্টারনেটকে বোঝাচ্ছে। এখানে ইন্টারনেট ছাড়া যদি আরও অন্য কিছু থাকতো
তাহলে আর লিখতাম। লাইক ইন্টারনেট, তার সাথে সাথে আরও কিছু স্পেস টেস্ট রিলেটেড কিছু দিয়ে দিত, বাগেরা বাগেরা এসেট্রা, তখন আর লিখতাম। কিন্তু এখানে মিনস বলতে পার্টিকুলারলি ইন্টারনেটকে বোঝাচ্ছে। লাইট রিকোয়ার্স নো মিনস টু ট্রাভেল। মিন বলে কিছু হবে না, কথাটা কি মিনস, নো মিনস টু ট্রাভেল। যখন মিডিয়াম অর্থে ব্যবহৃত হবে তখন মিনস হবে। আচ্ছা, মিন বলে কি কোনো কিছু হয় না? হয়। গড়, যেটাকে আমরা বলি মিন ভ্যালু, ঠিক আছে, দ্য মিন মানে 5 আর মানে মনে করো 4 আর 6-এর গড় একটা, এমন কিছু। তো সেক্ষেত্রে হতে পারে, বা 2 বা 4-এর গড় হচ্ছে এত, তখন মিন, মিন ভ্যালু এই শব্দগুলো ব্যবহার করি। আর ভার্ব হিসেবে মিন তো হয়ই, মিনিং অর্থে মিন তো ব্যবহার করি, তাই না? আই ডোন্ট ওয়ান্ট টু মিন দ্যাট, সেটা আলাদা। কিন্তু পরীক্ষায় দেয় মিন শব্দটা মিডিয়াম অর্থে ব্যবহৃত হচ্ছে নাকি স্যালারি অর্থে ব্যবহৃত হচ্ছে। ধরো এরকম থাকলো, হিজ মিনস ইজ লো টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তাহলে কি হবে উত্তর? হিজ মিনস আর লো, কারণ এখানে মিনস হচ্ছে ইনকাম বা স্যালারিকে বোঝাচ্ছে। চলে আসি পরের কনসেপ্ট, পাতি কনসেপ্ট, কিন্তু এর মধ্যেও একটু মজা আছে। সবার প্রথম দেখো, আমাদের কম্পিটিটিভ এক্সামের দিকে তাকালে বুঝতে হবে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। জেন্ডার 4টে হয়, ছেলে মেয়ে, আর কি একটাকে বুঝতে পারি না ছেলে না মেয়ে, আরেকটাকে বুঝতে পারি কিন্তু বুঝতে পারি না সে ছেলে নাকি সে মেয়ে। অর্থাৎ ম্যাসকুলিন কোনটা? শুধু মেল। ফেমিনিন কোনটা? শুধু মহিলা বা মেয়ে। আর যেটা থাকছে কমন জেন্ডার, সেটা হচ্ছে আইদার মেল অর ফিমেল। আর যেটা নিউটার জেন্ডার, সেটা নাইদার মেল নর ফিমেল। ক্লিবলিঙ্গ সাধারণত যেগুলো নির্জীব পদার্থ, থিংস, এগুলোর ক্ষেত্রে আমরা নাইদার নর রিলেশন বা নিউটার জেন্ডার ব্যবহার করি। যেমন ধরো ম্যাসকুলিন জেন্ডার ম্যান, ফেমিনিন জেন্ডার ওম্যান। এবার দেখো কমন জেন্ডার টিচার, এই টিচার আইদার ম্যান অর অথবা অর ওমেন, আইদার ম্যান অর ওমেন, এর বাইরে কিছু নয়। থার্ড জেন্ডারের কথা আবার এর মধ্যে কেউ তুলো না। এবার ধরো আমি ব্যবহার করলাম পেন, তাহলে এই পেনটা কি? নাইদার ম্যান নর ওমেন। তার মানে এইটা হচ্ছে আইদার অর রিলেশন, আর এটা হচ্ছে নাইদার নর রিলেশন। বাট কোশ্চেন এখান থেকে আসবে না। কোশ্চেন কোথা থেকে আসবে? কোশ্চেন আসবে যে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন কি করে করব। ধরো তোমাকে কিছু শব্দ দিল, যদি থাকে এমন কিছু শব্দ যেটা প্রফেশনকে ডিনোট করে, সেটাকে ম্যাসকুলিন করতে গেলে তার আগে আমরা মেল ব্যবহার করব না, ম্যান ব্যবহার করব। আর ফেমিনিন করতে গেলে আমরা ফিমেল ব্যবহার করব না, ওম্যান ব্যবহার করব। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সোলজার। তাহলে এই যে সোলজার শব্দটা, এটা একটা প্রফেশন। আমি যদি বোঝাতে চাই সোলজার পুরুষ, তাহলে আমি মেল সোলজার লিখবো নাকি ম্যান সোলজার? প্রফেশনের আগে সবসময় ম্যান ব্যবহৃত হবে। আর এটা যদি মহিলা সোলজার হতেন, তাহলে আমি কি লিখতাম? ওম্যান সোলজার। একই রকমভাবে মনে করো একজন টিচার রয়েছেন, তাহলে টিচার ছেলে বা মেয়ে দুটোই হতে পারে। যদি পুরুষ টিচার হয় আমি ম্যান টিচার লিখব, যদি মহিলা টিচার হন তাহলে ওম্যান টিচার লিখব। ডক্টরের ক্ষেত্রেও তাই, ম্যান ডক্টর, ওম্যান ডক্টর। তার মানে কোনো প্রফেশন, কেউ কোনো পেশায় রয়েছে, র্যাঙ্ক, এগুলো বোঝানোর জন্য ম্যান অথবা ওম্যান ম্যাসকুলিন ফেমিনিনে আমরা ব্যবহার করি। যদি যদি কোনো প্রফেশন না বুঝিয়ে ফিচার অথবা ক্যারেক্টারিস্টিক্স বোঝায়, বৈশিষ্ট্য, তাহলে আমরা মেল অথবা ফিমেল শব্দটা ব্যবহার করব। ধরো একটা রুম, রুমটা তো কোনো প্রফেশন নয়, মেল রুম, মানে ছেলেদের জন্য যেতে হবে। চেঞ্জ রুম, সেটা হয়তো ফিমেল, এরকম ব্যবহার করা হয়। টয়লেট, মেল ফিমেল। অর্থাৎ
যেটা ফিচার নট প্রফেশন, সেক্ষেত্রে মেল ফিমেল আমরা ব্যবহার করব। এইবার প্রশ্ন এখান থেকে আরেকটু মজাদার প্রশ্ন দেয়, সেটা কি, জেন্ডার থেকে যদি প্রশ্ন আসে, এই ম্যান টিচার অথবা ওম্যান টিচারের প্লুরাল কি হবে? দুটোই হতে পারে, আমি চাইলে ম্যান থেকে মেনও করতে পারি, টিচার থেকে টিচার্সও করতে পারি। তাহলে কোনটার আমরা প্লুরাল করব? ম্যানটাকে মেন করব নাকি টিচার থেকে টিচার্স করব? দুটোই করব। আমি একটা স্লাইড দেখাচ্ছি, এখানে বেশ কিছু জিনিস তোমরা বুঝতে পারবে। যদি তোমাকে সিঙ্গুলারে দেয়া থাকে ম্যান ডক্টর, তার প্লুরাল ফর্ম কি হবে? মেন ডক্টরস। ম্যান সার্ভেন্ট থেকে কি হবে? মেন সার্ভেন্টস। ম্যান টিচার থেকে কি হবে? মেন টিচার্স। ওম্যান ডক্টর থেকে কি হবে? উইমেন ডক্টরস। উইমেন টিচার থেকে কি হবে? উইমেন টিচার্স। তার মানে দেখো, আমরা এই অংশটারও প্লুরাল করছি এবং এই অংশটারও প্লুরাল করছি। তাহলে যেখানেই আমরা ম্যান বা ওম্যান দেখব, তার সাথে একটা শব্দ দেখব, একটা কম্পাউন্ড নাউন দেখব, দুটোরই প্লুরাল করে দেব, তাই তো? না, অতটাও সোজা না। এরকমও কিছু কেস থাকতে পারে। তোমাকে দিল ম্যান ইটার, তাহলে তুমি কি করবে? মেন ইটার্স। ভুল হয়ে গেল। এক্ষেত্রে আমাকে উত্তর করতে হবে ম্যান ইটার্স, আমাকে করতে হবে ম্যান লাভার্স, আমাকে করতে হবে ম্যান হেটার্স। অর্থাৎ এই অংশটার আমি প্লুরাল করব না। প্রশ্ন হচ্ছে ऐसा क्यों? দুভাবে বোঝাবো। সবার আগে পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে, আর তাছাড়াও এর পেছনে একটা গভীর কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটাও অ্যানালিসিস করব। খেয়াল করে দেখো, বোঝার জন্য আমরা কি করব, দেখব এই যে দুটো কম্পাউন্ড নাউন, এরা ইকুয়াল রিলেশনে আছে কিনা। মানে ম্যান ইকুয়াল টু ডক্টর কিনা। হ্যাঁ, যিনি ম্যান তিনি ডক্টর। ম্যান সার্ভেন্ট কিনা। হ্যাঁ, যিনি ম্যান তিনি সার্ভেন্ট। ম্যান টিচার কিনা। হ্যাঁ, যিনি ম্যান তিনিই টিচার। তাহলে যদি রিলেশনটা সেম হয়, মানে ম্যানও যাকে বোঝাচ্ছে ডক্টরও তাকে বোঝাচ্ছে, এরকম যদি হয়, তাহলে তার প্লুরাল দুটোর ক্ষেত্রেই করব। ম্যানটাকেও মেন করব, ডক্টরটাকেও ডক্টরস হিসেবে ব্যবহার করব। কিন্তু এখানে যেটা রয়েছে, খেয়াল করে দেখো, ম্যান নট ইকুয়াল টু ইটার্স। এই ম্যান আর ইটার্স এক নয়। এখানে যে রিলেশনটা ছিল, দ্য ডক্টর হু ইজ আ ম্যান বা দ্য ম্যান হু ইজ এ ডক্টর, কিন্তু এটার রিলেশন হচ্ছে ওয়ান হু ইটস ম্যান বা মেন। বোঝা গেল? অর্থাৎ এ আলাদা একটা জিনিস, যে একে খায়, দুটো আলাদা। তো যদি এরা নট ইকুয়াল রিলেশনে থাকে, তাহলে শুধুমাত্র আমরা দ্বিতীয়টার প্লুরাল করব, ম্যান ইটার্স, ম্যান লাভার্স। ঠিক আছে? মানে একে ভালোবাসছে এ বা এরা, এইভাবে হয় বিষয়টা। তো এটা তো আমরা পরীক্ষার অ্যাপ্রোচ, দুটো সেম না দুটো সেম নয়, অ্যান্সার করার জন্য বললাম। কিন্তু এর কারণটা কি? দেখো, এই যে ম্যান শব্দটা বলা হয় না, এই ম্যান শব্দের দুটো মানে আছে। কি কি? ধরো, ম্যান শব্দটার দুটো মানে আমরা পাবো। একটা ম্যান শব্দের মানে হচ্ছে মেল, মানে পুরুষ। আরেকটা ম্যান শব্দের মানে হিউম্যান। কি বললাম? একটা ম্যান শব্দের মানে হচ্ছে পুরুষ, আরেকটা ম্যান শব্দের মানে হচ্ছে হিউম্যান বিং। যদি ম্যান শব্দটা মেল অর্থে ব্যবহৃত হয়, তাহলে তার প্লুরাল ফর্ম হবে মেন। ম্যান শব্দটা যদি মেল মানে পুরুষ অর্থে, তার জেন্ডারের ওপর নির্ভর করে ব্যবহৃত হয়, তাহলে সিঙ্গুলার হবে ম্যান এবং প্লুরাল হবে মেন। কিন্তু ম্যান শব্দটা যখন হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হবে, কি অর্থে বাবা? হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হবে, তখন কিন্তু তার প্লুরাল ফর্মও ম্যানই হবে। অর্থাৎ সিঙ্গুলারও ম্যান,
প্লুরালও ম্যান। খেয়াল করে দেখো এখানে যে ম্যান শব্দটা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হয়েছে। ম্যান ইটার কাকে বলা হয়? বাঘ। তাহলে বাঘ কি মানে মানুষকে যে খাচ্ছে তার কি জেন্ডার চেক করে খাচ্ছে যে এ নারী, অবলা, একে খাবো না, এ পুরুষ, আমাকে মেরে দিতে পারে, এর ওপর হালুম? না না, বাঘ অতটাও চরিত্রহীন নয়। তো এখানে এটা হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হয়েছে। তো হিউম্যান বিং অর্থে যদি ম্যান শব্দটা ব্যবহৃত হয়, সেটা পুরুষ হোক নারী হোক এরকম সেন্সে যদি না ব্যবহৃত হয়ে মানুষ অর্থে ব্যবহৃত হয়, তার সিঙ্গুলার বা প্লুরাল দুটোই ম্যান হবে। তো এখানে ম্যান থেকে মিন করার কোনো জায়গা নেই, কারণ এখানে হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু আগের সেন্টেন্সে ম্যান শব্দটা পুরুষ অর্থে ব্যবহৃত হয়েছে। পুরুষ অর্থে ম্যান ব্যবহৃত হলে তার প্লুরাল হচ্ছে মেন, হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হলে ম্যানের প্লুরাল ম্যানই থাকে। এইটা হচ্ছে বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের পয়েন্ট, পজিশন। পজেশন মানে কি? সামথিং বিলংস টু সামওয়ান, অর্থাৎ কোনো কিছুর ওপর কারুর অধিকার ব্যক্ত করার জন্যে আমরা পজেসিভ কেস ব্যবহার করে থাকি। তো এখানে পজেশন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কমন পজেশন আর একটা হচ্ছে স্প্লিট বা সেপারেট এন্টিটি বা সেপারেট পজেশন। পজেশন কোনগুলো? ধরো আমরা অ্যাপোস্ট্রফি দিয়েও ব্যবহার করি, অনেক সময় পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়েও ব্যবহার করি। একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করো রামের ভাই, তার মানে ব্রাদার, তাহলে পজিশন কি দিয়ে বোঝাবো? অ্যাপোস্ট্রফি এস দিয়ে। কিন্তু ধরো সিচুয়েশনটা এরকম হলো যে ভাইটা শুধু রামের নয়, আরও একজনের, তখন আমরা কিভাবে লিখব? আমি এ বি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, সুবিধা হবে। মনে করো এ আর বি এদের হচ্ছে ফাদার, এদের ফাদার। এবার তোমাদের বুঝতে হবে এই ফাদারটা এ আর বি এর কমন কিনা, মানে যে এর বাবা সে বি এর বাবা কিনা। যদি দুজনেরই বাবা হয় তাহলে এটাকে আমরা কমন পজিশন বলবো। আর যদি কমন পজিশন হয় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা শুধুমাত্র দ্বিতীয় নাউন বা বি এর ওপরে দেব, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসটা হবে বি এর পরে, এ অ্যান্ড বিস ফাদার। অন্যদিকে যদি এরকম হয় যে এর বাবা আর বিয়ের বাবা আলাদা, এর বাবা এবং বিয়ের বাবা আলাদা, তখন আমার অ্যান্সার কীরকম হবে? তখন কিন্তু স্প্লিট পজিশন বলবো, এবং এক্ষেত্রে যেহেতু দুজনের বাবা আলাদা তাই দুটোতেই অ্যাপোস্ট্রফি এস বসবে। এবং এক্ষেত্রেও দেখো যিনি এর বাবা তিনি বিয়ের বাবা নন, যিনি বিয়ের বাবা তিনি এর বাবা নন, তাহলে মিনিমাম দুটো বাবা থাকছে। তাহলে এক্ষেত্রেও ফাদার থেকে ফাদার্স হয়ে যাবে। তাহলে স্যার যেটা কমন পজিশন সেখানে কি সিঙ্গুলার থাকে? না, সিঙ্গুলারও থাকতে পারে, প্লুরালও থাকতে পারে। দেখো সাধারণ যে জ্ঞান এইটুকুনি আমাদের প্রয়োগ করতেই হবে। এ এবং বি যদি ভাই হয় তাদের বাবা একটাই হবে, কিন্তু মনে করো এখানে তুমি তাদের বাবা নয় তাদের বোনের কথা বলছো, তাহলে এখানে তাদের একটা বোনও থাকতে পারে, একাধিক বোনও থাকতে পারে। তাহলে এ অ্যান্ড বি সিস্টারও যেমন অ্যাপ্লিকেবল, সিস্টারও অ্যাপ্লিকেবল, সিস্টার এবং সিস্টার্স দুটোই হতে পারে। কিন্তু স্প্লিট পজিশনে যেহেতু দুটো আলাদা আলাদা, তার মানে মিনিমাম দুজনের দুটো আলাদা আলাদা সম্পত্তি, তাই এই পজিশনের জায়গাটা আমার প্লুরাল হবেই, আনলেস আনকাউন্টেবল। মনে করো এখানে ওয়াটার লেখা থাকলো, তাহলে কি তুমি ওয়াটার্স করে দেবে? ওয়াটার্স মানে তো সমুদ্র, সেটা আলাদা। তো আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, শুধু রুল মুখস্থ করলে হবে না, তার অ্যাপ্লিকেশন করার সময় বেসিক যে সেন্স সেটা কিন্তু জলাঞ্জলি দিলে চলবে না। তাহলে আমি বলে দিলাম দুটোর আলাদা আলাদা মানে এটা প্লুরাল হবে, কিন্তু এখানে এমন একটা নাউন দেওয়া থাকলো যেটা আনকাউন্টেবল, যার প্লুরাল হয় না, সিঙ্গুলারের প্লুরাল হয়, আনকাউন্টেবলের কোনো সময় প্লুরাল আমরা ব্যবহার করব না। তাহলে চলো
বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কমন পজিশন আর স্প্লিট পজিশনের ওপর কি ধরনের প্রশ্ন আসে এটা দেখে নিই। বলছে রাম অ্যান্ড রোহিত ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস। আমরা এখানে ধরে নিতে পারি রাম আর রোহিত তাদের ফ্রেন্ড হচ্ছে কমন ফ্রেন্ড, মানে এরা দুজন হচ্ছে বন্ধু, তাদের বন্ধুদের কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমার ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস দুটোই হতে পারে। এখানে শুধুমাত্র রোহিতের ওপর অ্যাপোস্ট্রফি দেওয়ার অর্থ হচ্ছে কি জানো, এই যে ফ্রেন্ড এ রোহিত এবং রামের কমন ফ্রেন্ড, সে একজন বন্ধু হতে পারে, 1000 বন্ধুও হতে পারে। চলে আসি 2 নম্বর, রাম অ্যান্ড সীতাস ওয়েডিং। আচ্ছা, এখানে আমরা রাম আর সীতা বলতে রামায়ণই ধরে নিলাম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে রামের বিয়ে সীতার সাথে হয়েছিল, সীতার বিয়ে রামের সাথে হয়েছিল, তার মানে কমন পজিশন, তাহলে ওয়েডিংই হবে, ঠিক আছে। আর অ্যাপোস্ট্রফি এসটা শুধুমাত্র দ্বিতীয় শব্দটার সাথে হবে। আচ্ছা, বলে রাখি এখানে যদি দুজনের বিয়ে দুজন আলাদা আলাদা লোকের সাথে হতো, মনে করো রাম হচ্ছে অন্য একজন রাম, আমাদের এই বালিগঞ্জে থাকে সেই রামদা, আর সীতা হচ্ছে মনে করো অন্য এক জায়গার সীতা, সীতা বিয়ে করেছে বিপুলদাকে, রাম বিয়ে করেছে হচ্ছে সাবিত্রীকে, এরকম যদি কিছু হতো তাহলে এটার সাথেও আমরা অ্যাপোস্ট্রফি এস দিতাম আর ওয়েডিংকে এস করে দিতাম না। ওয়েডিং তো আনকাউন্টেবল নাউন, ওয়েডিংটা ওয়েডিংই থাকতো, ওয়েডিংস হতো না, এইটা বোঝানোর চেষ্টা করছি। একই রকমভাবে ইন্ডিয়াজ অ্যান্ড চায়নাস কালচার, খেয়াল করে দেখো যেটা ইন্ডিয়ার কালচার আর যেটা চায়নার কালচার দুটো আলাদা, অর্থাৎ স্প্লিট পজিশন বা সেপারেট এন্টিটি, তাহলে অ্যাপোস্ট্রফি দুটোর সাথেই ব্যবহৃত হবে। কিন্তু কালচারকে আমরা কালচার্স করব না। কেন করব না? কারণ কালচার শব্দটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। চলে আসি পরের কোশ্চেন, আই ওয়েন্ট টু জনস অ্যান্ড ম্যারিজ হোম বাট দ্য কাপল ওয়াজ মিসিং। খেয়াল করে দেখো এই যে কাপল শব্দটাই আমাকে ডিনোট করে দিচ্ছে জন আর ম্যারি এই দুজন স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, স্বাভাবিকভাবে তাদের একটাই বাড়ি এবং তারা একসাথেই থাকে, তাহলে এটা কমন পজিশন। কমন পজিশন হলে জনের সাথে অ্যাপোস্ট্রফি এস হবে না। পরের কোশ্চেন, Sachin's and Sehwag's partnership is still a world record. Sachin and Sehwag's partnership is still a world record. Common position. সচিন আর সেহবাগ একসাথে ব্যাট করেছে, তার মানে শুধু সেহবাগের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলেই হবে, সচিনের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার কোনো দরকার নেই। জনস অ্যান্ড ম্যারিজ হোম আর ইন দ্য সেম কলোনি। খেয়াল করে দেখো এখানে কিন্তু বলছে সেম কলোনি, কমন পজিশন নয়। স্যার জন আর ম্যারি যে বললেন স্বামী স্ত্রী, আরে ভাই সেটা অন্য সেন্টেন্সে ছিল। সেম কলোনিতে থাকার মানে সেম বাড়িতে না থাকা। আমি যদি বলি আরে ও আর ও তো একই পাড়ায় থাকে, তার মানে কি একসঙ্গে থাকে নাকি একই পাড়ায় দুজনের স্প্লিট, আলাদা আলাদা এন্টিটি? ডেফিনেটলি আলাদা আলাদা এন্টিটি। তাহলে এখানে জনের সাথেও অ্যাপোস্ট্রফি এস হবে, ম্যারির সাথেও অ্যাপোস্ট্রফি এস হবে, কিন্তু এখানে যেটা আছে যেহেতু দুজনের হোম আলাদা আলাদা, তাহলে হোমটাকে আমরা হোমস করব, আর এখানে ইজ যদি থাকতো তাহলেও আমাকে আর ব্যবহার করতে হতো। পজিশন নিয়ে আরেকটা কনসেপ্ট আজকে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো সময় আমরা ডবল পজেসিভ লিখব না। আচ্ছা, ডবল পজেসিভ আর পজিশন এই টার্মটা নিয়ে অনেক সময় কনফিউশন হতে পারে। ধরো আমি লিখলাম হচ্ছে রাজীবস সন, তো এই যেটার সাথে অ্যাপোস্ট্রফি থাকে এটাকে বলবো পজেসিভ, আর এর পরে যেটা থাকছে এটাকে বলবো পজেশন। এটা হচ্ছে সিভ, এটা হচ্ছে সন, রাজীব সন, তাহলে রাজীবসটা হচ্ছে পজিটিভ কেস আর তার পজেশন হচ্ছে সন শব্দটা। বা এখানে যদি ফ্রেন্ড থাকতো রাজীবস ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডটা কি হতো পজেশন আর রাজীবসটা হতো পজিটিভ। তো মাথায় রাখবে পাশাপাশি দুটো পজিটিভ কেস দেয়া যায় না। কেন? কারণ নিয়ম হচ্ছে পজিটিভের ইমিডিয়েট পরে পজিশন থাকা দরকার। তো এখানে ফ্রেন্ডের পরেও অ্যাপোস্ট্রফি এস আছে, ওয়াইফসের পরেও অ্যাপোস্ট্রফি আছে, তাহলে এটাকে আমার অফ দিয়ে লিখতে হবে। এখানে একটা ছোট্ট জিনিস বলে নেওয়া দরকার আগে থেকে, পজিশন আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার না করেও শুধুমাত্র অফ ব্যবহার করেও বোঝাতে পারি। যেমন ধরো আমি বললাম রাজীবস ফ্রেন্ড,
এটাকে আমরা লিখতে পারি দ্য ফ্রেন্ড অফ রাজীব। ঠিক আছে, রাজীবস ফ্রেন্ডকে আমরা কি লিখতে পারি? দ্য ফ্রেন্ড অফ রাজীব। যেমন চেয়ার্স লেগকে আমরা লিখতে পারি দ্য লেগস অফ চেয়ার। ইনফ্যাক্ট যেটা নন লিভিং তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এসকে অ্যাভয়েডও করি। চেয়ার্স লেগ বলার থেকে দ্য লেগস অফ দ্য চেয়ার বলাটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যেটা লিভিং তার সাথে এটাও ব্যবহার করতে পারি দরকার মতো, দ্য ফ্রেন্ড অফ রাজীব বা দ্য ফ্রেন্ডস অফ রাজীব, এটাও ব্যবহার করা যায়। তাহলে আমার বাঁচার রাস্তা এখন এটাই। কি সেটা? দেখো, মাই ফ্রেন্ডস ওয়াইফস ডগ, তাহলে এটাকে কি লিখব? দ্য ডগ অফ মাই ফ্রেন্ডস ওয়াইফস। ফ্রেন্ডস ওয়াইফ, ওয়াইফস মানে অ্যাপোস্ট্রফি এস কিন্তু আর দেব না। এই যে অ্যাপোস্ট্রফি এস, এটাকে তোলার জন্যেই তো আমি এই অফটা আনলাম। তাহলে এখানে পাশাপাশি দুটো পজিটিভ কেস ব্যবহার করব না, পজিটিভের ইমিডিয়েট পর আমি পজিশন ব্যবহার করব। তাই জন্য মাই ফ্রেন্ডস ওয়াইফস ডগ ওয়াজ কিল্ড না বলে আমরা বলবো দ্য ডগ অফ মাই ফ্রেন্ডস ওয়াইফ ওয়াজ কিল্ড। তাহলে পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, কামালস ওয়াইফস মার্কস কি হবে? দ্য মার্কস অফ কামালস ওয়াইফ, অর্থাৎ কামালস ওয়াইফ এটা লিখে দিলাম, ওয়াইফ অফ কামাল, তাই তো? তো এটাকে আমরা বলতে পারি দ্য মার্কস অফ কামালস ওয়াইফ। একই কথা, অ্যান্সার একই রকম হবে। তাহলে আমি লিখে দিই বরং, নাকি লেখার দরকার নেই, নিজেরাই লিখে নিতে পারবে, এটুকুনি তো করতেই পারবে আশা করি। পরের কোশ্চেন, আই হ্যাভ রিড শেক্সপিয়ার্স পোয়েমস, হু ইজ আ ওয়েল নোন পোয়েট। খেয়াল করে দেখো, এক্ষেত্রেও শেক্সপিয়ার্স পোয়েমস না করে দ্য পোয়েমস অফ শেক্সপিয়ার করা ভালো। কিন্তু যে কারণে আমরা কামালস ওয়াইফস মার্কসকে দ্য মার্কস অফ কমলস ওয়াইফ লিখলাম, সেই একই কারণে কিন্তু শেক্সপিয়ার্স পোয়েমসকে দ্য পোয়েমস অফ শেক্সপিয়ার আমরা লিখিনি। এখানে শেক্সপিয়ার্স পোয়েমসকে দ্য পোয়েমস অফ শেক্সপিয়ার লেখার পেছনের কারণটা হচ্ছে হু। প্রোনাউন চ্যাপ্টারে আমরা পড়ব হু, উইচ, এগুলো রিলেটিভ প্রোনাউন এবং সে সব সময় তার অ্যান্টিসিডেন্টের পরে ব্যবহৃত হয়। সুতরাং হু অথবা উইচ যাকে বোঝাবে সে তার এক্স্যাক্ট পরে আসবে। তাহলে হু কাকে বোঝাচ্ছে? পোয়েমসকে না শেক্সপিয়ারকে? ডেফিনেটলি শেক্সপিয়ারকে বোঝাচ্ছে। যেহেতু হু শব্দটা শেক্সপিয়ারকে বোঝাচ্ছে, তাই আমাকে শেক্সপিয়ারকে হু এর কাছে আনতে হবে। তাহলে সেটা কিভাবে আনবো? শেক্সপিয়ার্স পোয়েমকে লিখে দেব দ্য পোয়েমস অফ শেক্সপিয়ার। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পার্টগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলাম। থ্যাংক ইউ।